শেখ হাসিনাকে প্রত্যেকটা লোক কথায় কথায় শেখ হাসিনাকে হিমালয়ে উঠিয়ে নিচেরা নিজ বাস দিয়ে দিচ্ছে। আজ থেকে 20 বছর আগে 10 বছর আগে যে সমস্ত লোক রাস্তায় ভাত খাইতে পারতো না, বাজার করতে পারতো না, তাদের ধানমন্ডি গুলশান বনানীতে বাড়ি, নেতৃত্বে যারা ক লিখতে কলম ভাঙে 10টা, এই সমস্ত মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে আসার পরে আজ কিন্তু আওয়ামী লীগের এই অবস্থা। শেখ হাসিনা ইজ ইন ডেঞ্জার। কত বড় ব্যর্থ অশালীন কথা এটা হতে পারে। সেই জন্য আমি বলি, শুনেন কথা বলতে প্লিজ, আপনি ইন্টারফেয়ার করবেন না। আপনার শব্দটায় আমি আপত্তি জানাচ্ছি। না, আপনি ইন্টারফেয়ার করবেন না। আমি শব্দটা আপত্তি জানিয়ে গেলাম। আপনি কথা বলবেন না। ডোন্ট টেক এনি সাইড প্লিজ। না, আমার শোতে আমি এই শব্দটা বলতে পারছি না। হিয়ার মি জি, অবশ্যই। I have right everything to say. I see you should not take side. অপরিপক্ক শব্দটা বলে উনি যেভাবে বেয়াদবি করেছেন, সেই বেয়াদবির চিন্তাও আমাদের করতে হবে। উনি তাত্ত্বিক হয়েছে, আপনি তাত্ত্বিক বানিয়ে দিয়েছেন তাকে। ওই তাত্ত্বিক আমরা কেয়ার করি, জনগণের অংশ না থাকবো। আহমেদ হোসেন যদি গোলাম মাওলানা একটা পশম স্পর্শ করতে পারে, সারা রাত এই এটিএন বাংলা নিচে দাঁড়ায় থাকবো, 2 হাত কেটে এখান থেকে চলে যাব। কি মনে করে সে এখন এই অবস্থাতে? এত সোজা না দুনিয়াটা। যার হাতে তিনি নৌকা নিয়েছেন, নৌকা নিয়ে এমপি হয়েছেন, তাকে বলছেন অপরিপক্ক। কত ব্যর্থ, কত বড় ব্যর্থ অশালীন কথা এটা হতে পারে। আমার শোতে আমি এই শব্দটা বলতে পারছি না। হিয়ার মি জি, অবশ্যই। I have right everything to say. I see you should not take side. অপরিপক্ক শব্দটা বলে উনি যেভাবে বেয়াদবি করেছেন, সেই বেয়াদবির চিন্তাও আমাদের করতে হবে। উনি তাত্ত্বিক হয়েছে, আপনি তাত্ত্বিক বানিয়ে দিয়েছেন তাকে। ওই তাত্ত্বিক আমরা কেয়ার করি, জনগণের অংশ না। প্লিজ হি ইজ নট এ পার্ট অফ ইট। হি ইজ এ ডেভিল। তিনি কনস্পিরেটর, চক্রান্তকারী। তিনি আর্টসের গ্যানেট তৈরি করছেন না, বা আর্টসের গ্যানেটকে পারচেস করছেন। কিভাবে ক্রাশ করে শেখ হাসিনাকে মারা যায়, শেখ হাসিনার মিটিংকে মারা যায়, এবং তিনি এখন চক্রান্তের পথে আছেন। কিভাবে হাউ টু আউট শেখ হাসিনা, হাউ টু কিল শেখ হাসিনা, সেই চক্রান্তকারীদের তিনি একজন। তার এই মেধা দিয়ে তিনি তাকে এখন আপনার অভিযোগ মানে মারাত্মক, বিপজ্জনক। মানে সবচেয়ে ঘটনা হলো যে এই সমস্ত মানুষ আওয়ামী লীগের যে বক্তব্যটা দিয়েছি, যে কতগুলো অপরিপক্ক রাজনৈতিক সিদ্ধান্ত নাই। সারা বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে যে অপকর্মের অভিযোগ আসছে, সেটা আহমেদ হোসেনদের মতো লোকজন, মানে আওয়ামী লীগের লোকজনের মূল ব্যাপার হয়েছে কি, অহমিকা বোধ এমন একটা জায়গায় হয়ে গেছে, উনি আমাকে থ্রেট দিচ্ছেন, আমি যেখানে নিচে দাঁড়ায় থাকবো। আহমেদ হোসেন যদি গোলাম মাওলানা একটা পশম স্পর্শ করতে পারে, সারা রাত এই এটিএন বাংলা নিচে দাঁড়ায় থাকবো, 2 হাত কেটে এখান থেকে চলে যাব। কি মনে করে সে এখন এই অবস্থাতে? এত সোজা না দুনিয়াটা। যার জন্য আমার একটা প্রশ্ন তৈরি হয়েছে, বলতে হয় না, জবাব থাকলে বলতে হয় না। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি উত্তর দিতে যে আসলে যা বললেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনার প্রতি আপনার গভীর আস্থা এখনো আছে। আপনি বাকিদের জন্যই মনে হয় আওয়ামী লীগ থেকে সরে গেছেন। মূল ব্যাপার হলো শেখ হাসিনা ইজ ইনস্টিটিউশন, খালেদা জিয়া ইনস্টিটিউশন। একটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে প্রধানমন্ত্রী বানান একটা দেশের, সেটা যেই হোক না কেন, তার প্রতি আল্লাহর একটা হুকুম থাকে যে এত বিশাল জনপ্রিয়তা নিয়ে বঙ্গবন্ধুর কেন এত নির্মম পরিণতি হলো। যদি কোনো কিছু হয়, সেটা আওয়ামী লীগের পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, বিএনপির পক্ষে হোক বিপক্ষে হোক, একেবারে পারফেক্ট টাইমটা হলো এই অক্টোবর মাস। কারণ হলো অক্টোবর মাসটা শেষ হওয়ার পরেই যখন নভেম্বর শুরু হবে, নভেম্বরের মাঝামাঝিতেই মোটামুটি আপনাকে ঘোষণা করতে হবে নির্বাচনের তফসিল। লীগ যদি 1 সপ্তাহ টিকে থাকতে পারে, তাহলে পুরো পরিস্থিতি সে যেভাবে 2014-তে করেছে, যেভাবে 2018-তে করেছে, ইচ্ছা করলে তারা সেভাবে করতে পারবে। পুরো জিনিসটাই আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে যাবে। এখানে আমেরিকা আসলে কিছুই করতে পারবে না। মানে অক্টোবর সালের লাস্ট টাইম। আর এই অক্টোবরের মধ্যে, অর্থাৎ সরকারের প্রতি দেশি বিদেশি চাপ বা এই যে রাজনীতির যে ফাঁদ বলেন, যা কিছু বলেন না কেন, পুরো এই অক্টোবর মাসকে কেন্দ্র করি সরকারি দল, বিরোধী দল, পক্ষ বিপক্ষ, দেশি বিদেশি বিভিন্ন যারা রয়েছেন, তারা সবাই মিলে এই মাসে তাদের সর্বোচ্চ মেধা, যোগ্যতা এগুলো সব প্রয়োগ করবেন। মানে অক্টোবর প্লাস অক্টোবর এগুলো সব, মানে এগুলো বুনন হবে, অক্টোবরে বুনন হবে। আর এই বুননটা দৃশ্যমান হবে নভেম্বরের 15 তারিখের মধ্যে। এটাই মূলত রাজনীতির যে ব্যাকরণ, এটা বলা। আমার একটা ছোট প্রশ্ন এখানে তৈরি হচ্ছে, তার মানে অক্টোবরের মধ্যে যদি বুননটা কোনো কারণে না হয়, দীর্ঘদিন ধরে তো বিএনপি এবং সমমনা দলগুলো বুননের চেষ্টা করে আসছে, হচ্ছে না বা এখনো হয়ে ওঠেনি যেটা আপনারা চাচ্ছেন, অক্টোবরে যদি না হয়, তাহলে তো আপনাদের নেতা কর্মীরা হতাশ হয়ে যাবে।
এটা সঙ্গত কারণেই সবসময় বিজয় হয় না, বা সবসময় বিজয়ী হওয়া যায় না। কখনো কখনো বিজয়ের জন্য 30 বছর 40 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এমন ইতিহাস রয়ে গেছে শত বছর ধরে। আজকে প্যালেস্টাইনিয়ানরা যে যুদ্ধ করছে বা সংগ্রাম করছে, এটার ইতিহাস কত বছরের, বহু বছরের। তো যার জন্য বিজয় কখনোই সুনির্দিষ্ট সময়ের মধ্যে আসে এরকম কোনো আমি ঘটনা কিন্তু নেই। ঠিক এই জায়গায় ফাঁদ শব্দটা শিরোনামে ব্যবহার করেছে। এই যে অক্টোবরের মধ্যে সব হয়ে যাবে, যা হওয়ার কিছু একটা হতে চলেছে, এটা আপনারাও বলছেন, পত্রপত্রিকায় আলোচনা হচ্ছে। এটা কি আসলে সরকার এক প্রকার ফাঁদে ফেলে দিল বিএনপিকে, বা সমমনা রাজনৈতিক দলগুলো বিএনপি না, 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 যা করেন অক্টোবরের মধ্যে করেন, এরপরে আর করার কিছু নেই? আমার মনে হয় যে এই জিনিসটা মানে সরকারের পক্ষ থেকে বলা হয়নি, বিএনপির পক্ষ থেকে বলা হয়নি। মূল ব্যাপার হলো দেয়ার ইজ এ ফ্রাস্ট্রেটেড সোসাইটি। এই সমাজে আমাদের একটা বিরাট সংখ্যক রয়েছে যাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, যারা বিএনপিকে নিয়ে স্বপ্ন দেখে, আওয়ামী লীগকে নিয়ে স্বপ্ন দেখে, যারা বিএনপির প্রতি খুব রাগ, আওয়ামী লীগের প্রতিও খুব রাগ। তো তারা একটা কল্পনা বানিয়েছে, ইলিউশন বানিয়েছে, এবং সেই ইলিউশনের যে অধিক্ষেত্রটি, সেই অধিক্ষেত্রটি তারাই নির্ধারণ করেছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হলো অক্টোবর। এখন এই যে তারা যে সোশ্যাল মিডিয়াতে এখন এত পাওয়ারফুল, এবং এই সোশ্যাল মিডিয়াতে বিএনপি এবং আওয়ামী লীগ থেকে শুরু করে সমস্ত দলগুলোই এখানে বিলীন হতে বাধ্য, আত্মাহুতি দিতে বাধ্য, এবং এর সাথে রেসপন্ড করতে বাধ্য। এর কারণে মূল ধারার গণমাধ্যমের সঙ্গে সঙ্গে এখন সোশ্যাল মিডিয়াটাকে যে রাজনীতির সব সিদ্ধান্ত অক্টোবর হবে, তারপর আলোচনা শুরু আছে। ওই মানে এরকম যে পত্রিকায় শিরোনাম দিয়েছে, সেও পত্রিকাও কোনো সামাজিক মাধ্যম থেকে তাকে যদি সূত্র আপনি পড়ে দেখেন, যে দেখবেন হয়তো গোলাম মোল্লা রনি তৃতীয় মাত্রাতে বলেছেন, বা আহমেদ হোসেন কোনো একটা জায়গাতে বলেছেন, বা অন্য জায়গাতে, এরকম একটা বিষয় নিয়েই পরবর্তীতে মানে মানুষের যে স্বপ্ন, জি। আশা আকাঙ্ক্ষা খুব এই অক্টোবরকে কেন্দ্র করে হচ্ছে। কিন্তু বেসিক্যালি যখন যুদ্ধ হয়, এরকম যুদ্ধ হয় বা মারামারি হয়, গন্ডগোল হয়, এগুলো কোনো ডেট ফিক্স করে বা সময় দিয়ে থাকে না। যে অক্টোবরে কিছু একটা হয়ে যাবে, বিএনপি কর্মীরা এই স্বপ্নে বিভোর, না, আপনারা এটা এনজয় করছেন কিনা? অক্টোবরে এখানকার কমান্ডার ছিল, সে প্রথম সে কিন্তু সারেন্ডার করে নেই, লাস্ট আওয়ার সারেন্ডার করেছে। কাজেই বিএনপিরও সারেন্ডারের সময় চলে আসছে। সারেন্ডার করেনি, সারেন্ডার প্রস্তুতি নিচ্ছে মানসিকভাবে। স্বপ্নে বিভূত ছিল, সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। আপনি কি মনে করেন স্বপ্নটা কি আসলে শেষ হয়ে গেছে? অক্টোবর কি শেষ হয়ে গেছে? মানে যে বুনন, যে অক্টোবরের কথা আপনি বলছিলেন, বিএনপির স্বপ্নটা আসলে শুরু হবে নতুন করে না। মানে স্বপ্নের তো কোনো টাইম ফ্রেম নেই, আর স্বপ্নের কোনো সীমাবদ্ধতা নেই। মানুষ যে কোনো সময় স্বপ্ন দেখতে পারে। এখন স্বপ্ন যেই জিনিসটি, সেটি এখন আওয়ামী লীগের জন্য যতটা বেশি প্রযোজ্য, বিএনপির জন্য আসলে স্বপ্নর চাইতে বাস্তবতাটা হলো খুব বেশি। বক্তব্যের শুরুতে যেটা বলেছি, যে অক্টোবর ম্যানিয়া যেটা শুরু করা হয়েছে সামাজিক মাধ্যমে, এটি আওয়ামী লীগও করেনি, বিএনপিও করেনি, অথচ এই প্রশ্নগুলোর জবাব আমাদেরকে দিতে হচ্ছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এবং এই আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল, তার সঙ্গে রাষ্ট্রশক্তি, এবং সেই রাষ্ট্রশক্তির সঙ্গে আবার ভারতের মতো বিদেশি শক্তি, চীনের মতো বিদেশি শক্তি, এবং আওয়ামী লীগের অন্যান্য বিদেশি বন্ধুদের শক্তি, সঙ্গে কালো টাকা, মাসেলম্যান, চাপাতি থেকে শুরু করে অন্য যে সকল দেশি এবং বিদেশি অস্ত্র রয়েছে, পুরোটা জলে, স্থলে, অন্তরিক্ষে বিএনপির উপর 2009 থেকে আজ অবধি যেভাবে প্রয়োগ করা হচ্ছে। যেমন রাত 3টার সময় একজনের ঘর ভেঙে শহীদুদ্দিন চৌধুরী অ্যানির মতো একজন সম্মানিত ভদ্রলোক বলে পরিচিত সমাজে, সন্ত্রাসের কোনো রকম দুর্নামি বদনামি নেই, চোরাকারবারির সাথে যুক্ত নন, কিংবা টাকা পাচারের সাথে যুক্ত নন, চরিত্রহীনতার কোনো তার অভিযোগ নাই। তো সেই মানুষটির বিরুদ্ধে দেখা গেল পুলিশ রাতে 3টার সময় তার ঘরের দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হলো। অথচ তাকে গ্রেপ্তার করার জন্য দুপুর 3টা যে কোনো সময়, বা তাকে যদি ডাকা হতো যে আপনি চলে আসেন, এখন আপনাকে গ্রেপ্তার করা হবে, উনি সেই এসে গ্রেপ্তার বরণ করার মতো রাজনৈতিক ম্যাচুরিটি আছে। কিন্তু কেন করা হলো? একটা মিনিট আমি শুধু বুঝি কেন করা হলো। সেটা হলো ভয় দেখানোর জন্য। তো গত 2009 থেকে এখন পর্যন্ত চাপ তাপ প্রয়োগ করে ভয় দেখিয়ে বিএনপিকে কি করেছে, এখনো পর্যন্ত ভয়ের কোনো জিনিস হয়নি। প্রতিটা মুহূর্তে বিএনপি ফিনিক্সের মতো সারেন্ডার করানো। উনি তো বলেছেন সারেন্ডার, যেটা আহমেদ ভাই হলো কি, উনি অনেকটা কাব্যিক ঢঙে নেত্রকোনার মানুষ। বিএনপি একটা সুসভ্য গণতান্ত্রিক দল। এই দলের মধ্যে এমন কোনো অসভ্য ব্যক্তি নেই যারা
অস্ত্র হাতে অস্ত্রবাজি করে, গেরিলা যুদ্ধ করে, কিংবা সরকারের বিরুদ্ধে কখনো কখনো সন্ত্রাসী অস্ত্রধারী আক্রমণ চালিয়েছে। ফলে এখানে স্যারেন্ডার যে শব্দটি, এটি আসলে ওনার একটা রং সিলেকশন। আমার প্রতিপক্ষ, তিনি আমাকে একটা আঞ্চলিকভাবে প্রতিপক্ষ না, সহ আলোচক। প্রতিপক্ষ, আপনার ভাষার সহ আলোচক, বা তিনি আমার প্রতিপক্ষ। আচ্ছা, তিনি তো আমার ভাষার কথা বলছেন না, আমার ভাষার কথা বলছেন। বরং আমি আপনাদের দুজনের প্রতিপক্ষ, আপনারা সহ আলোচক। না, এরকম হতে পারে। হ্যাঁ, আপনিও সঞ্চালক। আচ্ছা, হ্যাঁ। যে বিএনপি হচ্ছে উগ্রবাদ, ৭১-এর খুনি, ২১ আগস্টের খুনি, বঙ্গবন্ধুর খুনি। তার বিপদের দিনে সমবেদনা জানানোর মতো যদি সৎ সাহস না থাকে কারো হৃদয়ে, এবং সব জায়গায় যদি দলকে প্রাধান্য দিতে হয়, তাহলে মূলত রাজনীতির যে শিষ্টাচার, এটা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে না। আপনি বিএনপি করেন, আপনি বিএনপির অন্যতম নীতি নির্ধারকদের একজন, আপনি অন্তত আপনার পরামর্শ গৃহীত হয়। বিএনপির যখন ক্ষমতা ছিল তখনকার যে ঘটনা প্রবাহগুলো আমরা দেখি, জানি সবসময়, উনি যে অভিযোগগুলো আজকেই করেছেন, বিএনপি আরেকবার ক্ষমতা আসলে কি এগুলো থেকে বিএনপি মুক্ত থাকবে? মানে ২১ আগস্টের মতো গ্রেনেড হামলা হবে না, বাংলা ভাইদের মতো জঙ্গিবাদ তৈরি হবে না, এগুলো কি মানে আশা করতে পারি, আমরা স্বপ্ন দেখতে পারি? প্রথমত হলো যে আপনি মূল বিষয় হলো যে প্রশ্নগুলো হলো অবমাননা করা। আপনি ওনার প্রশ্ন তুলেছে, অর্থাৎ আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা মনে করেন যে ২১ আগস্টের গ্রেনেড যে হামলা, এটির সঙ্গে বিএনপি সরাসরি জড়িত, কিংবা অন্য যে বিষয়গুলো, জঙ্গি, বাংলা ভাই ইত্যাদি সমস্ত ব্যাপার, যে বিষয়গুলো বিএনপি কখনোই স্বীকার করে না। না, বিএনপি জড়িত কিনা সে প্রশ্ন না তুলে, বিএনপি সময় তো ঘটেছে, ব্যাপার হলো বিএনপি ভবিষ্যতে ক্ষমতা গেলে আবার এগুলো ঘটবে না, এই বিশ্বাসটা আপনিও রাখেন? আমি অবশ্যই বিশ্বাস শুধু রাখি না, বিএনপির যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, অনাগত দিনে এই দলটিকে নেতৃত্ব দিবেন সরকারে এসে, তারা সবাই ওয়েল অ্যাওয়ার তিনটা বিষয়। প্রথমত হলো যে এত বিশাল জনপ্রিয়তা নিয়ে বঙ্গবন্ধুর কেন এত নির্মম পরিণতি হলো, কেন ৭৩-এ এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সেখানে ফার্স্ট ভোট র্যাগিংটা হলো কেন। ২ নম্বর হলো যে সে বারবার বঙ্গবন্ধু কেন এত অস্থিরতা, একবার রাষ্ট্রপতি হলেন, একবার প্রধানমন্ত্রী হলেন, আবার বাকশালে আসলেন, এই বিষয়গুলো নিয়ে বিএনপি গবেষণা করছে। দ্বিতীয়ত যে ঘটনাগুলো, যে চতুর্থ অ্যামেন্ডমেন্টটা, যেটা ফোর্থ অ্যামেন্ডমেন্টটা কেন আওয়ামী লীগকে করতে হলো, বিএনপি গবেষণা করছে যে ১৯৯৬ থেকে ২০০১ সনের আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতা ছিল, আর ২০০০ সেই ৯ থেকে আজ পর্যন্ত এই আওয়ামী লীগের মধ্যে ফান্ডামেন্টাল যে ডিফারেন্স কতটুকু আছে, এবং আওয়ামী লীগের যে ভুলগুলো, সেই ভুলগুলো অনাগত দিনে আমরা এখন সাফারার হিসেবে, একজন জনগণ হিসেবে এটাকে কিভাবে মূল্যায়ন করছি, এই বিষয়গুলো আমাদের গবেষণা সেল আছে, আমরা গবেষণা করছি। অধিকন্ত আমাদের অতীতের যে ভুলগুলো, অর্থাৎ আজ যেভাবে ধরুন শেয়ার মার্কেট নিয়ে কথা হচ্ছে, ব্যাংক বিমা নিয়ে কথা হচ্ছে, বিএনপির জমানাতেও কিন্তু এই ব্যাংকের যে বিভিন্ন জায়গাতে ট্রেড ইউনিয়নগুলো খুবই স্ট্রং ছিল, এবং আপনাদের মনে আছে বাকের নামে এক ট্রেড ইউনিয়ন নেতা ছিল, মানে সোনালী ব্যাংকের। তো এই বিষয়গুলো কিন্তু অনাগত দিনে বিএনপি যখন ক্ষমতায় আসবে, আওয়ামী লীগের ভুল প্লাস বিএনপির যে ভুল, এই ভুলগুলো থেকে বের হয়ে মানুষের যে চাহিদা, ২০২৪ সনের যে চাহিদা, ২৪ সনের যে প্রয়োজন এবং এনভায়রনমেন্ট, এটার সঙ্গে কিভাবে অ্যাডাপশন করা যায়, এবং তার সঙ্গে সঙ্গে তার আন্তর্জাতিকতা। বিএনপি যে সময় রাষ্ট্র চালিয়েছে, ধরুন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত, তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কিন্তু এক নয়। এখন একটা আধুনিক, স্মার্ট এবং প্রগতিশীল চিন্তা চেতনার সঙ্গে আন্তর্জাতিক মন মানসিকতা না থাকলে সার্ভাইভ করা সম্ভব নয়। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিপদ, মুসিবত, অপরিপক্কতার কারণে